আমরা মনে করি এই সরকারের সাফল্য এবং ব্যর্থতার সাথে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘ 15-16 বছর ধরে আমরা যারা রাজপথে সক্রিয় ছিলাম, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি, আমাদের এই ব্যাপারে অবশ্যই দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনে পুনর্গঠন করা হোক, প্রয়োজনে উপদেষ্টাদের 1 মাসের কার্যক্রমকে পুনর্মূল্যায়ন করা হোক। আমরা দেখেছি যে অর্থ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, আমরা দেখছি তারা অনেকগুলো কার্যকর ভালো পদক্ষেপ নিয়েছেন, যার কারণে অর্থ ব্যবস্থায়, অর্থনীতিতে এবং ব্যাংক সেক্টরে একটা সুস্থির ভাব ফিরে এসেছে এবং সেখানে একটা কার্যক্রম গতিশীলতা এসেছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র, আইন, এই সমস্ত জায়গায় আমরা দেখছি আইন বিভাগে এখনও প্রচুর জায়গায় আইন সংস্কৃতি বিভিন্ন জায়গায় অনেকগুলো সমস্যা রয়েছে। এখন পর্যন্ত আমি কারো কাছে, অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী, সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বশীল অনেকের সাথে কথা বলেছি, কেউ এই আলী ইমাম মজুমদারের ব্যাপারে কেউ কোনো পজিটিভ কথা বলেন নাই। তাহলে ওনার মতো একজন বিতর্কিত লোককে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখে এই জনপ্রশাসনকে যেই হুমকির মুখে, যে অপরিচ্ছন্ন একটা পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে, এটা আমরা শঙ্কিত যে এটা কি ষড়যন্ত্রের অংশ নাকি এটা কোনো গাফিলতি। যদি গুরুত্বপূর্ণ এই জায়গা নিয়ে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনের এই দুটি জায়গায় যদি এরকম গাফিলতি করা হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে হতাশা ক্রমশ বাড়তে থাকবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সুস্পষ্টভাবে বলছি যে আপনারা যত দেরি করবেন তত আপনাদের সম্পর্কে মানুষের ধারণা খারাপ হবে। ইতিমধ্যে রাস্তায় যানজটের সমস্যার জন্য এবং দ্রব্যমূল্যের ইত্যাদি বিভিন্ন কারণে মানুষের মধ্যে কিন্তু আস্থাহীনতার সংকট তৈরি হয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এত কিছু সমস্যা চোখের সামনে আসার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি আমাদের চোখে পড়ছে না। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে মন্ত্রণালয়টি আছে, এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি যে 1টা মাস চলে যাওয়ার পরও এখনও পুলিশের কার্যক্রম স্বাভাবিক না হওয়া এবং জনমনে যে নিরাপত্তাহীনতার যে একটা ভয়, অনেকে ব্যক্তিগতভাবে বলেছেন যে রাতের বেলা তারা ঘর থেকে বেরোতে স্বচ্ছন্দ বোধ করেন না, ভয় পান। এবং অনেক নাগরিক চিন্তা করেন যে তার যদি বিপদ হয় তিনি কোথায় যাবেন, কারণ থানাগুলো থেকে এখন পর্যন্ত নাগরিক সুবিধা সহযোগিতার কার্যক্রমটা এখনও চালু হয় নাই। আরেকটি বিষয়, জনপ্রশাসনে যেই সংকটটা তৈরি হয়েছে, গত কয়েকদিন ধরে সচিবালয়ে যে গণ্ডগোলটা হচ্ছে, সেই গণ্ডগোলটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এক প্রজ্ঞাপনে 25 জন জেলা প্রশাসককে দেওয়া হয়েছে, আরেকটি প্রজ্ঞাপনে সম্ভবত 34 জন জেলা প্রশাসককে পদায়ন করা হয়েছে। সেটা হচ্ছে এখানে কয়েকটি মূল প্রায়োরিটি। একটি হচ্ছে এই গুম, খুন এবং গণহত্যার বিচার, আরেকটি হচ্ছে দেশের মানুষের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা, 3 নম্বর হচ্ছে মৌলিক কিছু সংস্কার এবং 4 নম্বর হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করে যথাশীঘ্র একটা শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। উভয়ে ক্ষেত্রে দেখা গেল যে আগে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদেরকেই পদায়ন করা হয়েছে। সর্বশেষ যে 34 জনকে পদায়ন করা হয়েছে, বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে তারা আগের সরকারে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। আজকে 8 জন ডিসিকে প্রত্যাহার করা হয়েছে সেই নিয়োগ থেকে, এবং সেই 8 জন ডিসির বিরুদ্ধে এমন কিছু অভিযোগ পাওয়া গেছে, এমন কিছু অভিযোগের কথা তুলে ধরা হয়েছে যেটা খুবই অবাক ব্যাপার, যে কেন এতদিন পরের নিয়োগেরও এই 8 জন এই ডিসির এই সমস্যাগুলো তাদের চোখে পড়ে নাই। এবং আপনারা দেখেছেন যে পত্রপত্রিকায় এসেছে, সেখানে বিভিন্ন কর্মকর্তারা, একজন উপদেষ্টার নাম এসেছে যিনি বিতর্কিত, যিনি 111-এর সময়ে যার বিতর্কিত ভূমিকার কারণে তিনি সমালোচিত হয়েছেন। এবং সেজন্য আমরা মনে করি যে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। দ্রব্যমূল্যের অবস্থা প্রথম দিকে কিছুটা কমেছিল, এখন আমরা দেখতে পাচ্ছি ক্রমশ আবার সেটা বাড়ছে। সুতরাং এই জায়গাগুলোতে
অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অত্যন্ত দ্রুততম সময়ে আমরা দাবি করছি, আমরা আহ্বান করছি যে জননিরাপত্তা, মানুষের দুর্ভোগ দূর করতে হবে এবং দূর করে মানুষের মধ্যে স্বস্তি আনেন। দুটো জিনিস খেয়াল রাখতে হবে সবাইকে। সংস্কার চলমান প্রক্রিয়া, দীর্ঘসূত্রিতা হতে পারে সেখানে। এটার জন্য যারা দেশ নিয়ে ভাবেন, যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা বিষয়টা নিয়ে গুরুত্ব দেন। কিন্তু সাধারণ মানুষ এই সংস্কারের চাইতেও সে তার প্রতিনিয়ত জীবনযাত্রাকে নিয়ে সে বেশি ভাবে। স্কুলগুলো যদি সঠিকভাবে চালু না হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস যদি চালু না হয়, আপনারা দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ক্লাস চালু হয়ে গেছে, তারা কিন্তু পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। এবারের আন্দোলনে সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে চূড়ান্ত সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যদি চালু হতে পারে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যদি রেগুলার একাডেমিক কার্যক্রম চালু হতে পারে, তাহলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো চালু হচ্ছে না কেন? কেন এখনও অচলাবস্থা রয়েছে? সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো বন্ধই করে দেওয়া হয়েছিল, সেখানে তো তেমন কোনো ধ্বংসাত্মক কার্যক্রম বা সেরকম কিছু শেষের দিকে হয় নাই। সুতরাং এখানেও একটা সুস্পষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতা এবং গাফিলতির লক্ষণ দেখা যাচ্ছে।